বড় ধরনের কাটছাড় ছাড়াই আজ সংসদে পাশ হচ্ছে বাজেট। বাড়ছে করমুক্ত আয়সীমা, ভ্যাটের বাইরে থাকবে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। বাংলা কিউআর কোডের মাধ্যমে করা যাবে পণ্য সেবার মূল্য পরিশোধ, কমবে নগদ অর্থের ব্যবহার, দূর হবে জাল নোটের ঝামেলা। বাধ্যতামূলক হচ্ছে 1 জুলাই থেকেই। জাহাজ আসা ও কার্গো কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরের। বেড়েছে কাস্টমসের রাজস্ব আদায়ও। রাজনৈতিক স্থিতিশীলতায় কারণ বলছেন ব্যবসায়ীরা। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুন, এত গরম। বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। গরমের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে বাড়ছে লোডশেডিং, বিদ্যুৎ বন্টনের শহরের সঙ্গে বৈষম্যে অসন্তোষ। গ্রামীণ অর্থনীতিতে প্রভাব, সরবরাহ স্বাভাবিক হচ্ছে দাবি বিদ্যুৎ বিভাগের। এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর কুয়েত ঢাকা রুটে বন্ধ বাংলাদেশ বিমানের ফ্লাইট, নতুন করে চালুর দাবি প্রবাসীদের। কমবে ভোগান্তি, বৈদেশিক মুদ্রায় ইতিবাচক প্রভাব পড়ার আশা। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জাতীয় সংসদে আজ পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছে সেখানে। জাতীয় সংসদে আজকে 2026-27 অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, সেটি আজকে চূড়ান্তভাবে পাশ হবে। এরই মধ্যে আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য সংসদ সদস্য যারা রয়েছেন তারা সংসদ ভবনে প্রবেশ করেছেন। এদের যে কার্যসূচি আমরা দেখেছি তাতে কিন্তু শুরুতেই যে বাজেটের ব্যয় সংক্রান্ত যে মঞ্জুরি দাবিগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আসলে ভোট অনুষ্ঠিত হবে। এরপরে আসলে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2026 উত্থাপন করবেন সংসদে। এই নির্দিষ্টকরণ বিলটি হচ্ছে আসলে এই যে প্রস্তাবিত বাজেটের যে অনুমোদিত যে খাতগুলো রয়েছে সেই খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন এবং খরচের বৈধতা প্রদান করবে আসলে এই নির্দিষ্টকরণ বিল। এবং এই নির্দিষ্টকরণ বিলটি পাশ হলেই কিন্তু বাজেটের যে আনুষঙ্গিক যে অন্যান্য যে গতকালকে আমরা দেখেছি যে অর্থ বিল পাশ হয়েছে এবং অর্থ বিল পাশ হওয়ার মধ্য দিয়ে যেমনটি হয়েছে যে সরকারের কর এবং রাজস্ব আদায় সংক্রান্ত যে প্রস্তাবগুলো ছিল সেগুলো আসলে আইনি বৈধতা বা আইনি ভিত্তি বা আইন আকারে সেটি সংসদের মাধ্যমে প্রণীত হয়েছে এবং আগামী 1 বছরে বা নতুন অর্থ বছরে কিন্তু এই যে বিধান রয়েছে বা প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন হয়ে সেই অনুযায়ী কিন্তু আসলে রাজস্ব আদায় হবে। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে এই নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে আসলে যে খাতে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল সেগুলো আসলে কিভাবে খরচ হবে, কত টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করা হবে সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হবে। এই নির্দিষ্টকরণ বিলের পরে আরও দুটি আইন প্রণয়নের কার্যপরিধিতে কিন্তু আমরা দেখেছি। একটি হচ্ছে অনলাইন জুয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই অনলাইন জুয়া রোধের জন্য যে জুয়া প্রতিরোধ বিল 2026 সেটি সংসদে উত্থাপন করবেন। এবং সবশেষে আমরা যেটি দেখতে পেয়েছি যে সাইবার সুরক্ষা বিল 2026 এটি একটি কিন্তু সংশোধনী, সেই যে বিলটি আসলে উত্থাপন করা হবে সংসদে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। সরাসরি ছিলাম জাতীয় সংসদে। ছেঁড়াফাটা নোট, জাল টাকার খুচরা অর্থের ঝামেলা কমাতে 1 জুলাই থেকে বাংলা কিউআর লেনদেন বাধ্যতামূলক হচ্ছে। ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহনের টোল, হাসপাতালের খরচও এই ক্যাশলেস প্রক্রিয়ার আওতায় আসছে। তবে লেনদেনের নতুন এই সূচনায় ফিনান্সিয়াল লিটারেসিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সিলা সুলতানা রিপোর্ট। আপনার বাংতি টাকার জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে টাকা রাখতে পারি না। তারপরে এলো পরবর্তীতে আপনার অনেকটা জাল টাকা দেয়। প্রতিদিনের ব্যবসায় ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের সংকট এ যেন ব্যবসায়ী নাজমুলের নিত্যদিনের ভোগান্তির চিত্র। জাল টাকা তো বিশাল বড় ব্যবসা। এটা 500 টাকা 1000 টাকা নোটগুলো 50% জাল নোট বেরিয়েছে। কোরবানে তো আমি নিজে 4-5টা পেয়েছি। এই ভোগান্তি কমাতে 1 জুলাই থেকে চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এখন থেকে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে শুধু দোকানেই কেনাকাটা নয়, ট্রেড
লাইসেন্স ফি, স্কুল কলেজের বেতন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক হবে। ট্রেড লাইসেন্স যখন নবায়ন করবে বা নতুন করে ট্রেড লাইসেন্স গ্রহণ করবে তখন অবশ্যই তাদের প্রতিষ্ঠানে বাংলা কিউআর বাধ্যতামূলক থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটা সার্কুলার জারি করেছে যে তারা কিন্তু বেতনগুলো সব ক্যাশলেস নিতে, প্রাইভেট হাসপাতাল থেকে আরম্ভ করে বড় আকারে হাসপাতাল সবাই যাতে এটা অ্যাডাপ্ট করে নেয়। এই নির্দেশনাটা বাংলাদেশ ব্যাংক না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে। তবে অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে মানুষের আর্থিক সচেতনতার উপর। তাই ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও দক্ষ করে তুলতে হবে। এমনিতে লিটারেসি কম, তার মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও কম। সেই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। এখন ধরেন আপনি একটা প্ল্যান নেন, আগামী 5 বছরে বা 10 বছরে ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি এই জায়গায় আপনি পৌঁছে দেবেন, তবেই আপনি কিউআর এগুলো করে আপনি একটা পসিবল একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট পাবেন। কার্যকর বাস্তবায়ন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ভবিষ্যতে লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে, মত সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজদুল হক। জনাব মাজদুল হক, আপনাকে সম্মানিত স্বাগত। ধন্যবাদ। আমরা একটু শুরুতে যাচ্ছি হচ্ছে, যেহেতু ক্যাশলেস সোসাইটি কিংবা ক্যাশলেস যেটি ব্যাংকিং ব্যবস্থা, লেনদেন ব্যবস্থা, এই আলোচনা অনেক আগে থেকে আসছিল, আমরাও বিভিন্নভাবে নিউজ করেছি, আলোচনা হচ্ছিল, সেটি এখন বাস্তবায়নে যাচ্ছি আমরা বলা চলে। প্রথম একটি স্টেপ নিচ্ছে গভর্নমেন্ট, সেক্ষেত্রে সেই বিষয়টি কীভাবে দেখছেন? জি ধন্যবাদ। সেটা হচ্ছে যে দেখেন যে বাংলাদেশে এখন আপনার ক্যাশলেস সোসাইটির জন্য, ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য একটা ইনোভেশন নেওয়া হয়েছে। অ্যাজ পার্ট অফ ইনোভেশন এটা হচ্ছে বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে ক্যাশলেস ট্রানজ্যাকশন আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। এবং আধুনিক বিশ্বে আপনার বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে ক্যাশলেস ট্রানজ্যাকশনে আপনাকে যেতেই হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলাদেশে ক্যাশলেস ট্রানজ্যাকশন ছিলই, এবং এটা কিন্তু আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যম দিয়ে ক্যাশলেস ট্রানজ্যাকশন আমাদের ছিল। এখন এটা আমরা ফুল ফ্লেজে করতে চাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে 18 কোটি জনগণ এটার সাথে সম্পৃক্ত, এটা চাচ্ছি আমরা। কিন্তু এটার যে অর্থনীতিতে কিন্তু কিছু বেনিফিটও আছে, কিছু চ্যালেঞ্জও এখনও রয়েছে। কারণ আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছি কিনা, আমরা বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে যে আমরা ট্রানজ্যাকশন করার যে একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেন্ট্রাল ব্যাংক যে এটা আপনার শুরু করেছে, এখন এটার জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ আমি বলবো যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। আচ্ছা, এই যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। কারণ আপনারা যখন আমরা প্লাস্টিক কার্ড ইউজ করতে যাই কোনো দোকানে, তখন কিন্তু সে 2% করে এডিশনাল চার্জ কেটে নেয়, মানে 0.7 থেকে 2% পর্যন্ত এটা কাটা হয়। এখন কথা হলো যে মার্চেন্ট ডিসকাউন্ট রেটটা কিন্তু হাই, আমি মনে করি। এই হাই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বাংলা কিউআর কোডের মাধ্যমে যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনকে নিরুৎসাহিত করবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে ইনকমপ্লিট ডিজিটাল ইকোসিস্টেম এখন এক্সিট বাংলাদেশে। আপনি ডিজিটাল ইকোসিস্টেমটা আমাকে তো সাজাতে হবে। আপনার মার্চেন্টকে আপনি পেমেন্ট করলেন, এখন এই মার্চেন্টকে আরেকজনকে পেমেন্ট করবে, সে ডিস্ট্রিবিউটারকে পেমেন্ট করবে, সে সাপ্লায়ারকে পেমেন্ট করবে, তাই না, সে কোম্পানিকে পেমেন্ট করবে। তারা এটা রেডি আছে কিনা? আচ্ছা, তাহলে আপনার ডিজিটাল ইকোসিস্টেম ইনকমপ্লিট থাকলে এটার কিন্তু সামনে এই ট্রানজ্যাকশনটা কিন্তু এগিয়ে যাবে না। এই ট্রানজ্যাকশন কিন্তু এই মানে ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে আগাবে না। সেই সেন্ডার রিসিভারের যে কথা বলছেন, যে সেন্ডার রিসিভার, দুদিকে আমরা কতটুকু ঠিক করতে পেরেছি? হ্যাঁ, দেখেন, সেন্ডার এবং রিসিভারের ভিতরে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মডেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এজেন্ট মডেল তৈরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিকাশের যে এজেন্ট রয়েছে এবং ডাচ বাংলার যে এজেন্ট রয়েছে, অনেক এজেন্ট রয়েছে। তাই এজেন্ট মডেলটা কিন্তু বাংলাদেশে ডেভেলপ করেছে। তাহলে এজেন্টের সাথে কিন্তু এখন আপনার মার্চেন্টের সাথে একটা কনফ্লিক্ট চলে আসছে। কারণ এজেন্ট দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন করলে সে কমিশন পাচ্ছে, আবার মার্চেন্ট ট্রানজ্যাকশন করলে সে যদি 2% তাকে দিতে হয়, হাই এমডিআর তাকে যদি ডিসকাউন্টের যদি তাকে দিতে হয়, তাহলে কিন্তু এই ধরনের ট্রানজ্যাকশন কাস্টমারের কাছ থেকে মার্চেন্ট নিবে কিনা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আরেকটা বিষয় হলো যে এখানে আর অন্যতম একটা চ্যালেঞ্জ, বাংলাদেশে আপনি জানেন যে করযোগ্য অনুপাত অনেক কম। আমরা কর দিতে একদম চাই না, ঠিক আছে, মানে এটা হয়তো আমাদের জাতিগত একটা অভ্যাস হতে পারে। এখন ট্যাক্স ভিজিবিলিটি, কারণ আপনি যখন ক্যাশলেস ট্রানজ্যাকশনে যাবেন তখন কিন্তু আপনার ট্রেন্ডটা
আপনার ট্রানজ্যাকশন ট্রেন্ড, লেনদেনের যে মনিটরিংটা, এটা কিন্তু করা হবে এবং গতিপথ আপনাকে ডিটেক্ট করা হবে, চিহ্নিত করা হবে। আপনি যখন লেনদেনের গতিপথ ডিটেক্ট করা হবে তখন তো আপনার একটা ট্যাক্সের বিষয় থাকবে, তাই না? আপনি কত টাকা লেনদেন করছেন, এটাতে ভ্যাট আসছে কিনা, ট্যাক্স। সুতরাং ট্যাক্স ভিজিবিলিটি এটা একটা অন্যতম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মনিটরিং কার্যক্রম তো কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, মনিটরিং কার্যক্রম কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এখানে কিছু সুবিধাও আছে। এটা হচ্ছে যে একটা স্মার্ট ইকোনমিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি যদি ক্যাশলেস ট্রানজ্যাকশন হয়। আরেকটা বিষয় হলো যে আপনার রাজস্ব আহরণ বাড়বে। আমরা তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে যে আপনার রিটেলার দিক থেকে যে ট্রানজ্যাকশনগুলো করে এটা 70% সরকার ভ্যাট পায় না। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। এখন সরকারের রাজস্ব আহরণ বেড়ে যাবে। আরেকটা হলো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে এবং আপনার যে স্মাগলিং এগুলো কিন্তু কমে যাবে এবং টাকা পাচারও কিন্তু অনেক অংশ কমে যাবে। সুতরাং অর্থনীতিতে কিন্তু একটা স্মার্ট অর্থনীতি হওয়ার জন্য যে পদক্ষেপগুলো সরকারের নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো এই আপনার বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে কিছু সুবিধা স্মার্ট ইকোনমি পেয়ে যাবে। এখন সেক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে সিঙ্গেল উইন্ডো এটি, এবং অন্যান্য ব্যাংকও তাদের নিজস্বভাবে কিউআর কোড ব্যবহার করছে, সেক্ষেত্রে তাহলে সেগুলো কি হবে? সেগুলো কি ভ্যানিশ হবে নাকি? হ্যাঁ, দেখেন, এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক এটাকে কান্ট্রি ওয়াইড এটাকে একটা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে এটাকে চালু করতে চাচ্ছে, সরকার চাচ্ছে। এখন ব্যাংকগুলো তো আপনার সেন্ট্রাল ব্যাংকের আওতায় রয়েছে, সুতরাং ব্যাংকগুলোর সাথে একটা নেগোসিয়েশন করতে হবে এখন এই মুহূর্তে, কারণ কিউআর কোডের তো অভাব নেই। আপনার এক একটা ব্যাংকের এক একটা কিউআর কোড, তাই না? সুতরাং কিউআর কোডের কিন্তু আপনার হাজার হাজার কিউআর কোড এখন হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা ইউনিক কিউআর কোড চালু করতে হবে। যদি আপনি ইউনিক কিউআর কোড যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই প্রোডাক্টটা নিয়ে, যে ইনোভেশন নিয়ে, সেই উদ্দেশ্য কিন্তু আসলে পূরণ হবে না। আরেকটা বিষয় হলো যে দেখেন যে এখানে কিছু যদি আপনি ইনসেন্টিভ ব্যবস্থা করতে পারেন, সেটা যদি মার্চেন্টকে যদি ইনসেন্টিভের ব্যবস্থা করতে পারেন, যেরকম ক্যাশব্যাক, এবং এটা মার্চেন্টকেও দিতে হবে এবং এটা কাস্টমারকেও দিতে হবে, যিনি পেমেন্ট করছে, যিনি রিসিভার এবং পেয়ার, দুইজনকে কিন্তু এটা সুবিধা দিতে হবে। এটা ক্যাশব্যাক ফ্যাসিলিটিস দিতে পারেন, মার্চেন্টকে আপনি ব্যাংকিং লোন ফ্যাসিলিটিস দিতে পারেন। সুতরাং অনেক ধরনের ফ্যাসিলিটিসের মাধ্যম দিয়ে, কিছু ইনসেন্টিভ দেওয়ার মাধ্যম দিয়ে এই প্রোডাক্টটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, যাতে মানুষ উৎসাহিত হয়। ইউনিক কিউআর কোড বলছিলেন, ইউনিক কিউআর কোড কেন বলছেন? ইউনিক কিউআর কোড কেন বলছি সেটা হচ্ছে যে আমি যদি বাংলা কিউআর কোড এটা রাষ্ট্র থেকে এটা প্রণয়ন করা হচ্ছে, স্বীকৃত, রিকগনাইজ করা হচ্ছে। সুতরাং আমি রাষ্ট্রের প্রোডাক্টটা আমি ইউজ করবো। রাষ্ট্রের প্রোডাক্ট আমি যদি ইউজ করি তাহলে আমার চ্যালেঞ্জও অনেক কম থাকবে, বোথ সাইডে চ্যালেঞ্জ অনেক কম থাকবে। রাষ্ট্র আপনাকে প্রোটেক্ট করবে অনেক কিছুতে, কিন্তু প্রাইভেট সেক্টর তো আপনাকে প্রোটেক্ট করতে চাইবে না অনেক ক্ষেত্রে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু আমরা চালু করেছি, আমরা যেহেতু ফুল ফ্লেজে ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি, ক্যাশলেস ট্রানজাকশনের দিকে যাচ্ছি, সুতরাং একটা ইউনিক আপনার কিউআর কোড রাখা উচিত এবং সবার সাথে নেগোসিয়েশন করে এটা একটা খুব দ্রুত সিদ্ধান্ত আসা উচিত। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে দেখেন, আমি যে আজকে এই প্রোডাক্ট চালু করেছি, হ্যাঁ প্রোডাক্ট চালু হতে পারে, কিন্তু এটা হয়তো 100% এটা সফলতার মুখ হয়তো দেখবো আমরা 5 বছর পরে। কিন্তু এখন থেকে আমাদের যেটা করতে হবে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেটটা বাড়াতে হবে। আমি যদি এটা সম্পর্কে যদি আমি সম্যক ধারণা না থাকে, আমার রিকোয়ার্ড নলেজ না থাকে, তাহলে তো আমি এটা উৎসাহিত হব না এই ট্রানজ্যাকশন করতে। সুতরাং আমার ফাইন্যান্সিয়াল লিটারেসি এখন হয়তো 30-35% আছে বাংলাদেশে। সুতরাং এই 30%-32% ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট দিয়ে আপনি ক্যাশলেস ট্রানজ্যাকশন আপনি উৎসাহিত করতে পারবেন না জনগণকে। আরেকটা বিষয় হলো যে আপনি স্মার্টফোন কি সবার কাছে আছে কিনা, 18 কোটি মানুষের কাছে স্মার্টফোন আছে, হ্যাঁ, এবং স্মার্টফোনের যে ইম্পোর্ট কস্ট, সেই ইম্পোর্ট কস্টকে আপনাকে কমিয়ে দিতে হবে। এটা কিন্তু হয়তো একটু যদি ভ্যাট কমানোর মাধ্যম দিয়ে স্মার্টফোনকে আপনি অ্যাফোর্ডেবল করে দিতে পারেন, যদি সস্তা করে দিতে পারেন, তাহলে এটা একটা বেনিফিট দিবে ট্রানজাকশনের। আরেকটা বেনিফিট দিবে দেখেন যে ইন্টারনেট ফ্যাসিলিটিস, ইন্টারনেটের দামটা কিন্তু অনেক হাই বাংলাদেশে। এই ইন্টারনেটের প্রাইসটা কিন্তু কমাতে হবে। আর সব অপারেটরের ইন্টারনেটের যে ফ্যাসিলিটিস এটা সেম না, স্ট্রং না। আমি যদি কথার কথায় বলি যে বি অপারেটরকে নিয়ে আপনি বান্দরবনে গেলেন, সেখানে আপনি ইন্টারনেট পাচ্ছেন না, সেখানে আপনি কিভাবে ট্রানজাকশন করবেন? না, এখন ছুটিতে গেলেন, কিভাবে ট্রানজাকশন করবেন? ঠিক আছে, সেখানে হয়তো একটা অপারেটরের ইন্টারনেট কিন্তু স্ট্রং, আর কোনো অপারেটর কাজ করছে না। সুতরাং আপনাকে আসলে একটা ডিজিটাল ইকোসিস্টেমকে আপনাকে স্ট্রং করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচারকে আপনাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করে সামনের দিকে আসলে এগিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশের দুর্নীতি কমবে, টাকা পাচারও কমবে এবং আপনার সন্ত্রাসী কার্যক্রম কমলে সরকারের আপনার পরিচালন ব্যয় কমে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আলোচনা করছিলাম বাংলা কিউআর কোড 1 জুলাই থেকে যেটি চালু করছে সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়ে যুক্ত হয়েছিলেন পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক। 2026-27 অর্থ বছরের প্রথমার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল 3টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মুদ্রানীতি প্রকাশ করা হবে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ, উৎপাদন ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নেয়া নীতিগত দিক নির্দেশনা তুলে ধরা হবে। একই সঙ্গে নীতি সুধা, তারল্য ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানও স্পষ্ট হতে পারে। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও চলতি অর্থ বছর অন্তত 10,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আর কন্টেনার ও কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে নতুন মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে এই অগ্রগতি বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। 2025-26 অর্থ বছরের শুরুতে দেশের রাজনীতি ছিল নানা সমীকরণ। চট্টগ্রাম কাস্টম হাউসকে 1,02 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। বছরের শেষ পর্যায়ে এসে 27 জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন না হলেও একেবারে কাছাকাছি প্রায় 85,000 কোটি টাকা আদায় করেছে তারা। ওভারঅল স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে শুল্ক আইন প্রক্রিয়ায়, যার কারণে রাজস্ব বেড়েছে। এদিকে শ্রমিক ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানামুখী সংকট সত্ত্বেও কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রেও নতুন রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিং এবং জাহাজের সংখ্যার দিক থেকে সব ইন্ডিকেটরে আমরা রেকর্ড ভঙ্গ করার দিকে এগিয়ে যাচ্ছে। বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউস 1,000 কোটি টাকা রাজস্ব আদায় করলো। শুল্ক নির্ধারণ কিংবা পণ্য ছাড়ের ক্ষেত্রে এখনও রয়ে গেছে নানা জটিলতা। যারা আছেন ওনারা বিভিন্ন দেশের এমবেসিতে যোগাযোগ করে, সেই এমবেসি যে এক্সপোর্টার অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ করে। রপ্তানির ধারা ধরে রাখতে সরকারের সহায়তা চেয়েছে বিজিএমইএ। দেশে যে এখন বর্তমানে যে স্থিতিশীলতা আছে, যেটা আপনার যে স্পেশালি পলিটিক্যালি যেটা আমরা এখন একদম মোটামুটি ভালো একটা পজিশনে আছি, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে সামনের দিকে। দেশের আমদানি রপ্তানির 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে কন্টেনারের মাধ্যমে আমদানি রপ্তানির 98% হয় চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশি সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম, এত গরম। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে 3,400 মেগাওয়াট। মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18,000 মেগাওয়াটে। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া
খুব শিগগিরই পরিবর্তন ঘটবে এ অবস্থার, স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন দিয়ে নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে জুন মাসে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেল হেড ডিপোতে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন পার্বতীপুর রেল হেড ডিপোতে। সরাসরি যাচ্ছে তার কাছে। ভারত বাংলাদেশ পাইপলাইন দিয়ে গতকাল এই পার্বতীপুর রেলহেড ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল এখানে কিন্তু এসেছে। এটি ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে এই তেলটি এসেছে। আমাদের নিশ্চিত করেছেন এই তেল হেড ডিপোর ম্যানেজার আহসান হাবিব চৌধুরী, যেটি উনি বলেছেন যে গত 6 মাসে পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে 79,000 মেট্রিক টন ডিজেল এসেছে। তিনি যেটা বলেছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 10,000 মেট্রিক টন, মার্চ মাসে এসেছে 22,000 মেট্রিক টন, এপ্রিল মাসে এসে 25,000 মেট্রিক টন, মে মাসে এসেছে 8,000 মেট্রিক টন এবং জুন মাসের শেষে গতকাল 29শে জুন এইখানে আপনার 8,000 মেট্রিক টন এখানে ডিজেল এসেছে। তবে তিনি যেটা জানিয়েছেন যে এই 1 বছরে হয়তো আরও বেশি এখানে ডিজেল তেল ভারত থেকে আসবে। যেটি জানা গেছে বাংলাদেশের পেট্রোলিয়াম লিমিটেড থেকে একটি সূত্র জানিয়েছে যে 2026 সালে 1,80,000 মেট্রিক টন তেল আসার কথা এখানে রয়েছে, যেটা জুন পর্যন্ত এসেছে আপনার এই পর্যন্ত 8,000 মেট্রিক টন। তবে ভারত থেকে এই তেল আসার কারণে এখানকার যারা পেট্রোলিয়াম মালিক গ্রুপ রয়েছেন, যারা এখান থেকে ডেইলি তেল নিচ্ছেন, তারা যেটা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে এবং তাদের যে চাহিদা মাফিক অনুযায়ী তারা তেল পাচ্ছেন। সামনে হচ্ছে আমন মৌসুম, এই আমন মৌসুমে হয়তো তেল আরও বেশি প্রয়োজন হবে, কিন্তু তেল ডিপো থেকে তারা যেটা বলছেন যে তাদের চাহিদা মাফিক এখানে যারা সেক্রেটারি রয়েছে রজব আলী, তিনি জানিয়েছেন তাদের চাহিদা মতো তেল এখানে পাচ্ছেন। তো আমার কাছ থেকে পার্বতীপুর রেলহেড ডিপো থেকে সর্বশেষ এই ছিল। ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহের সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম দিনাজপুরে। ভুট্টা কাটতে ব্যস্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চিন্তায় চাষিরা। পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। শফিকুল ইসলাম শফিকের তথ্য, আমির হামজার ছবিতে রিপোর্ট। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা। বিস্তীর্ণ মাঠ জুড়ে ভুট্টা কাটতে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকা আর উন্নত জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী জাতের 981 ভুট্টা আবাদে বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে উৎপাদন হচ্ছে 50 থেকে 55 মণ পর্যন্ত। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে ভারত থেকে ভুট্টার আমদানি এবং স্থানীয় আড়তদারদের একচেটিয়া কম দাম নির্ধারণের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মণ প্রতি ভুট্টা বিক্রি হচ্ছে 810 টাকা থেকে 830 টাকা দরে। গত বছরের দাম ছিল 950 থেকে 1100 টাকা পর্যন্ত। কেউ ভাঙতেছে, কেউ সিলতেছে, কেউ বস্তা করতেছে, এরকম করতে আছে সবাই। দিন মজুরি হিসাবে পাচ্ছি আমরা 500 টাকা করে। তো এইটা যদি সরকার যদি ভারত থেকে আমদানি না করতো, আমাদের দেশের ভুট্টা দেশে থাকতো, 2টা পয়সা আমরা বেশি পাইতাম। আমরা বাজারে মূল্য পাচ্ছি না। বাজারে এখন বর্তমানে ভুট্টা 800, 810, 20 এইরকম ভুট্টা যাচ্ছে। এদিকে ভুট্টা চাষ বৃদ্ধি করতে চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। আমদানি নির্ভরতা কমিয়ে কিভাবে ভুট্টা কৃষককে লাভবান করা যায় সেই উদ্দেশ্যে সেইভাবে আমরা কাজ করছি, যাতে করে কৃষকেরা আরো উদ্বুদ্ধ হয় এই ভুট্টা চাষ করতে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় 2000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 28,000 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। এবার ভরিতে 3,324 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,21,966 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে কমেছে দর। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 84 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। জাতীয় সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। স্পিকার, পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, এএমএস সফটওয়্যার পরিচালনা ব্যয়, উন্নয়ন প্রকল্প ব্যয় এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ সহ অন্যান্য ব্যয় বিঠানোর জন্য পরিকল্পনা বিভাগের অনুকূলে বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণে মাননীয় সংসদ সদস্যদের আনিত
ছাড়াই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জনাব মোহাম্মদ আমির হামজা এবং জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251 কোটি 35 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 12 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 13 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 231 কোটি টাকা মঞ্জুর করা হোক। এখন সরাসরি ছিলাম জাতীয় সংসদে, কথা বলছিলেন অর্থমন্ত্রী। এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে এ সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে মাহাদ ইসলাম ধ্রুব। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।